নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা 1857 সালের বিদ্রোহ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখছি যে মূলত ইতিমধ্যে বিভিন্ন রকম সামরিক অভ্যুত্থান ঘটেছে ভারতের ইতিহাসে, এবং ঠিক সেরকমই আরেকটি অভ্যুত্থান হচ্ছে 1857 সালের বিদ্রোহ, যেটি মূলত আমরা মহাবিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ বলছি। এবং কেন এরকম নাম হচ্ছে আমরা সেটা পরবর্তীকালে প্রকৃতিতে আলোচনা করছি। এই বিদ্রোহের সময় যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং এবং ভারত সচিব আর স্ট্যানলি। এই বিদ্রোহের জন্য বেশ কিছু কারণকে দায়ী করা হয়েছে, মূলত রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং ধর্মীয় এবং কিছু প্রত্যক্ষ কারণ। রাজনৈতিক কারণের মধ্যে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা দেখছি শর্তবিলোপ নীতির ব্যবহার। মূলত আমরা দেখেছি ইতিমধ্যে লর্ড ডালহৌসি তিনি ক্ষমতা আসার পর যে শর্তবিলোপ নীতিটি কীভাবে প্রয়োগ করা হয়েছিল এবং এক এক করে বিভিন্ন যে রাজ্যের রাজাদের তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করছিলেন এবং রাজ্যগুলোকে গ্রাস করছিলেন। ঠিক অপরদিকে আমরা দেখছি যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি রয়েছেন তাকে লালকেল্লা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যে লালকেল্লা তৈরি হয়েছিল আমরা মূলত দেখতে পাচ্ছি শাহজাহানের সময়কালে, এবং সেই লালকেল্লা যেটাকে তারা কিন্তু অধিকার করছে এবং তাদেরই যে অধিকার থেকে বঞ্চিত করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। আবার অপরদিকে মারাঠা সাম্রাজ্যের যে পেশোয়া দ্বিতীয় বাজিরাবের যিনি দত্তক পুত্র ছিলেন নানা সাহেব, তিনিও কিন্তু বার্ষিক যে 8 লক্ষ টাকা যে বৃত্তির কথা বলা হয়েছিল সেটি থেকে তিনি বঞ্চিত হয়েছেন। অপরদিকে আমরা যে সামাজিক কারণগুলো দেখছি ভারতবর্ষের ইতিহাসে বিভিন্নভাবে যে সতীদাহ প্রথা যেটি 1829 রদ করা হয়েছে, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন যেটা 1801-2 দিকে বন্ধ করা হয়েছে, বিধবা বিবাহ প্রচলন 1856 দিকে শুরু হয়েছে। এই বিষয়গুলোতে যেমন একাধারে কিছু আধুনিক ব্যক্তি বা যারা ভারতের সমাজ সংস্কারকের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যেমন এই বিষয়গুলোকে সমর্থন করছেন, কিন্তু অপরদিকে যারা হিন্দু সমাজ রয়েছে, গোঁড়া হিন্দু সমাজ, তারা কিন্তু এই বিষয়গুলোকে কখনোই একটা ভালো চোখে কিন্তু দেখছেন না। তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা ভারতীয় সমাজের উপর একটা হস্তক্ষেপ করছেন, যে বিষয়গুলো তারা কখনোই মনে প্রাণে মেনে নিতে পারছেন না। যার জন্য আমরা দেখছি যে এক্ষেত্রে কিন্তু হিন্দুদের একটি অংশ তারা কিন্তু ক্রুদ্ধ হচ্ছে ব্রিটিশদের ওপর। কিছু অর্থনৈতিক কারণ যদি আমরা দেখি তাদের মধ্যে রয়েছে সম্পদ নির্গমন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কিভাবে ভারতের সম্পদ ধীরে ধীরে ব্রিটেনে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, লন্ডন ফুলে ফেঁপে উঠছে। আমরা জানি যে যখন ঔরঙ্গজেব বা আকবরের সময়কাল যখন ছিল, যখন সমগ্র বিশ্বের জিডিপি 25% ভারতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, বিশেষ করে 1720-25 দিকে আস্তে আস্তে করে সেই জায়গাটা কিভাবে ব্রিটেন বা আমরা দেখতে পাচ্ছি যে লন্ডন কিভাবে তাদের জিডিপিটাকে বাড়িয়ে ফেলেছে। ব্রিটেন তার জিডিপিটাকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করে ফেলছে আস্তে আস্তে করে। সেটা সম্ভব হয়েছে সম্পদের নির্গমনের জন্য। এবং এই তত্ত্বগুলো পরবর্তীকালে আমরা দেখছি দাদাভাই নওরোজি দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার মতো বিভিন্ন গ্রন্থগুলোতে, রমেশচন্দ্র দত্ত এবং একইভাবেই মহাদেব গোবিন্দ রানাডে তারা কিন্তু এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন যে ভারতীয় অর্থনীতি কিভাবে আস্তে আস্তে করে ধ্বংস হচ্ছে। যেটা সবথেকে একটা বড় কারণ ছিল এই সম্পদ বহির্গমন হয়ে যাওয়া বা যে ধনগুলোকে বিভিন্নভাবে ড্রেন হয়ে যাওয়া। ঠিক আরেকটা আমরা বিষয় দেখছি যে ভারতবর্ষে কিন্তু কোনো ভারী শিল্প ছিল না, কুটির শিল্প ছিল। কিন্তু সেই কুটির শিল্প যেটা কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে কুটির শিল্পকে কেন্দ্র করে ভারতের একটা অর্থনৈতিক জাতীয়তাবাদ কিন্তু গড়ে উঠছিল, বা ভারতবর্ষে যে একটা অর্থনীতির একটা ভিত্তি গড়ে উঠেছিল, কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম এখানে শিল্প গড়ে ওঠার ফলে। আবার অপরদিকে আমরা দেখছি যে 1835-এর মেকলে মিনিটের ভিত্তিতে তখন তাদের যে প্রস্তাব দেওয়া হলো যে মূলত ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে তারা কিন্তু গ্রহণ করবেন। কিন্তু পরের দিকে 1837-এ শেষ পর্যন্ত এটিকে ঘোষণা করা হলো সরকারিভাবে যে এবার থেকে কিন্তু ফার্সি ভাষার গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে বা ফার্সি ভাষার গুরুত্ব নেই। এবার থেকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করা হবে ইংরেজি ভাষাকে। এবং একইভাবে যে ব্যক্তি যিনি কিন্তু ইংরেজি ভাষায় কথোপকথন করতে পারবেন এবং ইংরেজি ভাষায় তার দক্ষতা থাকবে, তিনি কিন্তু যথেষ্টভাবে কিন্তু চাকরি গ্রহণ করতে পারবেন। এই যে বিষয়গুলো যা কিন্তু স্বাভাবিকভাবে সেই সময় বিভিন্নভাবে যারা ফার্সি ভাষার উপর যারা যুক্ত ছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত এই কর্মচ্যুত হতে শুরু করলেন এবং এই বিষয়টাকে কিন্তু ভালো করে কিন্তু খুব একটা মেনে নিতে পারলেন না। আবার অপরদিকে আমরা কিছু কারণ দেখছি, যেমন ধর্মীয় কারণ, যেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সবথেকে একটা ওতপ্রোতভাবে জড়িত।
কারণ আমরা জানি যে এখানে দুটি ধর্ম সহাবস্থান করছে অনেক বছর ধরেই, হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলিম তারা কিন্তু সহাবস্থান করছে। ঠিক স্বাভাবিকভাবে আমরা দেখছি মুঘল সম্রাট, যিনি শেষ মুঘল সম্রাট রয়েছেন, তিনি কিন্তু আজমগড় ঘোষণাপত্র জারি করছেন 1857 দিকে, যার মূল কথাই হচ্ছে যে ভারতীয়দের যে অসন্তোষের পশ্চাতে ধর্মীয় কারণে একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করেছে। এবং একইভাবে আমরা দেখছি সেনাবাহিনীতে যারা পাগড়ি পরছেন, যারা টুপি রাখছেন বা টুপি পরছেন বা দাড়ি রাখছেন, তাদের উপর একটা নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এবং এই সমস্ত নিষেধাজ্ঞা মানেই হলো যে ধর্মীয় অসন্তোষকে বাড়িয়ে ফেলা এবং বিভিন্নভাবে কিন্তু ধর্মগুলোকে ছোট করে দেখানো, যা কিন্তু ধর্মীয় কারণ হিসাবে কিন্তু উঠে আসছিল। এবং একই সঙ্গে আরও কিছু কারণ, যেমন সামরিক কারণকে দেখছি আমরা। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট বলে একটা আইন জারি করা হয়েছিল 1856 সালে, লর্ড ডালহৌসির সময়কালে এটা করা হয়েছিল। এখানে মূলত যে কথাতে বলা হয় সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখব যে মূলত হিন্দুদের মধ্যে ধারণা ছিল যে তারা যদি সমুদ্র যাত্রা করে তাহলে তারা ধর্মচ্যুত হবেন বা সমাজ থেকে তাদেরকে বার করে দেওয়া হবে, বা সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সমাজচ্যুত করা হবে। কিন্তু এই বিষয়গুলো সাধারণত আমরা দেখতে পাচ্ছি তাদেরকে জোরপূর্বকভাবে বিদেশ যাত্রা করতে হচ্ছে, সমুদ্র যাত্রা করতে হচ্ছে। সে তো করতে হচ্ছেই, কিন্তু পাশাপাশি তাদের জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা বা তাদের বাড়তি কোনো ভাতা, এই ধরনের বিষয়গুলো বা পদোন্নতি কিন্তু হচ্ছে না, যার জন্য তারা কিন্তু আরও বেশি বিরক্ত হয়ে উঠছেন। আর অপরদিকে আমরা দেখছি যে একজন ভালো ভারতীয় তার যোগ্যতা থাকা সত্ত্বেও তার কিন্তু পদের কোনো উন্নতি হচ্ছে না। একইভাবেই তাদের খাবার দাবার বিষয়টা থাকছেই। এবং আরও একটা বিষয় যে অতিরিক্ত যে ভাতা প্রদান অর্থাৎ সেগুলো কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না, কিন্তু অপরদিকে আমরা ব্রিটিশদেরকে সেগুলো দিতে দেখছি। তা এই সমস্ত কারণগুলোর জন্য মূলত আমরা দেখছি যে 57 সালের বিশেষ করে এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কিন্তু ঘটেছে। কিন্তু সবথেকে যেটি বড় কারণ ছিল সেটি ছিল প্রত্যক্ষ কারণ। সেই প্রত্যক্ষ কারণের মূল বিষয়টা ছিল এনফিল্ড রাইফেল। যে কোনো যুদ্ধের বা যে কোনো আন্দোলনের বা বিদ্রোহের একটা করে অজুহাত থাকে, সেই অজুহাতটি কিন্তু হচ্ছে আসলে কিন্তু এনফিল্ড রাইফেল এক্ষেত্রে। কারণ হচ্ছে অনেক দিন ধরে তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে সহ্য করে আসছিলেন, কিন্তু এবার তাদের সেই সহ্য ক্ষমতা যখন আর থাকছে না, তখন তারা কিন্তু সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে, যেটিকে এনফিল্ড রাইফেল বলা হচ্ছে, এই যে বন্দুকের যে একটি কার্তুজ ব্যবহার করা হচ্ছে, সেই কার্তুজটি কিন্তু সাধারণত গরু এবং শূকরের চর্বি সেটা মেশানো আছে। যদিও এই দুটি পশু একে অপরের কাছে যথেষ্টভাবে কিন্তু একটি সরাসরিভাবে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু পাপ বলে গণ্য হচ্ছে। বিশেষ করে যদি গরু, যদি বিশেষ করে আমরা দেখছি হিন্দুদের কাছে এটি যথেষ্টভাবে কিন্তু একটা পবিত্র পশু। অপরদিকে শূকর যদি আমরা বলি, সেটা কিন্তু মুসলিমদের কাছে একটা অপবিত্র জিনিস। এই জন্য কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এই বিষয় দুটোকে মেনে নিতে পারছেন না, যে দাঁতে করে তার যে কার্তুজটা কাটার পর যে সেটাকে ব্যবহার করতে হবে, যার জন্য তাদেরকে মনে হচ্ছে যে ধর্মচ্যুত হবার একটা ভয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে, যার জন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহ করে বসছেন। এবং সেই বিদ্রোহটা স্বাভাবিকভাবেই কার্তুজ ব্যবহার করবেন না বলে দাবিও তুলেছিলেন মঙ্গল পাণ্ডের মতো বিভিন্ন সিপাহীরা, সেটা আমরা পরের দিকে দেখছি। মূলত 1857 ফেব্রুয়ারি মাসেই প্রথম যে জায়গাটাতে সিপাহীরা বিদ্রোহ করছে, মূলত অভ্যুত্থানটা ঘটছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। এবং সেটা আমরা কিন্তু এখানে 11 নম্বর যে ইনফ্যান্ট্রি রয়েছে, নেটিভ ইনফ্যান্ট্রি, সেখান থেকে গড়ে উঠছে। এবং পরের দিকে আমরা দেখছি 29শে মার্চ 1857 দিকে সেটা ব্যারাকপুরে প্রথম কিন্তু হচ্ছে। ব্যারাকপুরের যে 34 নম্বর যে রেজিমেন্টটা রয়েছে, সেখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন, আমরা মঙ্গল পাণ্ডের কথা বলছি। এই মঙ্গল পাণ্ডে আসলে বাড়ি ছিল, সাধারণত আমরা দেখছি তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। এবং সাধারণত নিয়ম আছে যে একই অঞ্চলের ব্যক্তিকে সেই অঞ্চলে কিন্তু রাখা যাবে না, অর্থাৎ মঙ্গল পাণ্ডের যদি বাড়ি যদি উত্তরপ্রদেশে হয়, তাকে তাহলে রেজিমেন্ট হিসাবে দেওয়া হচ্ছে কোথায়, বাংলায় দেওয়া হচ্ছে। বেঙ্গল রেজিমেন্টে তিনি কিন্তু কাজ করছেন এবং স্বাভাবিকভাবে তিনি ব্যারাকপুরে রয়েছেন। তা এই জন্য আমরা দেখছি তিনি কিন্তু বাঙালি না, তিনি একজন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তিনি কাজ করছেন বেঙ্গল রেজিমেন্ট হয়ে। এবং স্বাভাবিকভাবেই 34 নম্বর রেজিমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ইনি কিন্তু দুইজন ব্যক্তিকে গুলি করে হত্যা করলেন, মেজর হিউস্টন এবং বাককে হত্যা করলেন তিনি। এই যে হত্যা করার ফলে তার কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 18 এপ্রিল 1857 সালে নির্ধারিত সময়ের ঠিক 10 দিন আগে তাকে ব্রিটিশ কর্তৃপক্ষ কী করলেন, মৃত্যুদণ্ড দিলেন এবং তার ফাঁসি কিন্তু দেওয়া হলো। এবং এই ব্যক্তিকেই মনে করা হয় যে প্রথম সিপাহী বিদ্রোহের একজন শহীদ হিসেবে ধরা তাকে হয়েছে। এরপর আমরা দেখছি তার মৃত্যুর পর 1857 10 মের দিকে আস্তে আস্তে করে মিরাটের দিকে, 11 মে দিল্লির দিকে, এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা কিন্তু বা বিদ্রোহটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। এবং শেষ পর্যন্ত বিদ্রোহীরা তারা একজন ব্যক্তিকে বেছে নিলেন, যাকে মনে করা হবে যে তিনি সম্পূর্ণ বিদ্রোহের একজন অন্যতম নেতা, প্রধান নেতা।
এবং তিনি হবেন সার্বভৌমত্বের প্রতীক। আর তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। যদিও দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বিষয়টাকে কিন্তু নাকচ করেছিলেন প্রথম দিকে, কারণ তার ইতিমধ্যে তার বয়সটা অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহীরা তাকে যথেষ্টভাবে কিন্তু মানিয়ে নিয়েছেন এবং তাকে কিন্তু সার্বভৌমত্বের প্রতীক হিসাবে ঘোষণা করেছেন। একইভাবে আমরা দেখব যে মহাবিদ্রোহের নেতৃবৃন্দ মূলত বিভিন্ন জায়গায় কাজ করছিলেন, বিশেষ করে কানপুর আমরা উত্তরপ্রদেশে দেখছি, তাটিয়া টপি এবং নানা সাহেবের মতো, রাও সাহেবের মতো ব্যক্তিরা। বেরিলি, যেটিও উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে, খা বাহাদুর খাকে আমরা দেখছি। বিহারের জগদীশপুরকে আমরা দেখছি কুনবার সিং। ফৌজাবাদে রোহিলখন্ড আমরা দেখছি আহমদুল্লাহ খান। দিল্লিতে আমরা দেখছি, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পাচ্ছি। অযোধ্যার লখনৌয়ে আমরা পাচ্ছি বেগম হজরত মহল এবং তার পুত্র বিরজিস কাদিরকে। এলাহাবাদে আমরা লিয়াকত আলী খানকে। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে। ঝাঁসিতে আমরা রানী লক্ষ্মীবাঈকে পাচ্ছি। আসামের মনিরাম দেওয়ানকে এবং উড়িষ্যা, বিশেষ করে সম্বলপুর যে জায়গাটি রয়েছে, সুরেন্দ্র সাঁই এবং উজ্জ্বল সাঁইকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। মূলত এই নামগুলো আমাদের জানতে হবে, কারণ এই প্রত্যেকটা বিদ্রোহ তার নিজস্ব নেতৃত্বাধীনে এক একটা অঞ্চল থেকে কিন্তু উঠে আসছিল। অর্থাৎ যেমনভাবে এই বিদ্রোহের একজন সার্বভৌমত্বের প্রতীক রয়েছেন, ঠিক একইভাবেই কিন্তু প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব নেতা রয়েছে। সেই সমস্ত নেতাদের হাত ধরে এই আন্দোলনটা কিন্তু আসলে হচ্ছিল। এবং একইভাবে আমরা দেখছি যে মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম দাবি করছে। ঠিক সেরকম অনেক ঐতিহাসিক আছে, এই জায়গাটা আমাদের মুখস্থ একটু করতে হবে বিষয়টা বোঝার পর। বিষয়টা হচ্ছে যে সামরিক বিদ্রোহ, কোনো ঐতিহাসিক এটাকে সামরিক বিদ্রোহ হিসাবে দেখছেন, তার চরিত্রটা সামরিক বলে মনে হয়েছে। কোনো ঐতিহাসিকের বক্তব্য এটা একটা জাতীয় বিদ্রোহ। এবং একইভাবে কার্ল মার্কসের মতো ঐতিহাসিকরা তার ডেইলি ট্রিবিউন যেটা কিন্তু নিউ ইয়র্ক থেকে প্রকাশ হচ্ছে, সেখানেও তিনি কিন্তু লিখছেন যে জাতীয় বিদ্রোহ বলেই সেটাকে কিন্তু তিনি কিন্তু উল্লেখ করছেন। এবং একইভাবে আমরা দেখছি এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে দেখেছেন তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। তার যে গ্রন্থ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে উল্লেখও করেছেন। কিন্তু রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিকরা তারা কিন্তু উল্লেখ করেছেন যে এটা প্রথম নয়, জাতীয় নয়, আবার স্বাধীনতা সংগ্রামও নয়, এই বলে কিন্তু তারা নাকচ করেছেন। আবার কিছু কিছু ঐতিহাসিক, বিশেষ করে রজনীপাম দত্ত, জওহরলাল নেহেরু বা রমেশচন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেনের মতো ঐতিহাসিকরা মনে করেছেন এটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ। আবার কেউ কেউ এটাকে সিপাহী বিদ্রোহ বলেই মেনে নিয়েছেন, তাদের মধ্যে দাদাভাই নওরোজি এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মতো ঐতিহাসিক রয়েছেন। এমনকি ভারত সচিব আল স্ট্যানলি তিনিও কিন্তু মেনেছেন। এবং আমরা দেখব এই মহাবিদ্রোহ মূলত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সেই অঞ্চলে যে সকল ব্রিটিশ সেনাপতি এটাকে প্রতিরোধ করছেন তাদের নামগুলো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে বিশেষ করে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ঝাঁসির অঞ্চল। এখানে আমরা দেখছি একইভাবেই লক্ষ্মীবাঈও কিন্তু লড়ছিলেন। সেক্ষেত্রে স্যার হিউ রোজ তিনি কিন্তু এটাকে দমন করার চেষ্টা করেছেন। আর জগদীশপুরে যিনি দমন করছেন ক্যাপ্টেন লে গ্র্যান্ট। এবং একইভাবেই কানপুরে যিনি ছিলেন স্যার জেমস আউড্রাম এবং কর্নেল হোমস। তো মোটামুটি এই জায়গাগুলো আমাদের দেখে রাখতে হবে। এবং এর সম্পর্কে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে, মহাবিদ্রোহ সম্পর্কে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে, যার মধ্যে যেগুলো ইম্পর্টেন্স গ্রন্থ, যেমন সুরেন্দ্রনাথ সেন 1857, রমেশচন্দ্র মজুমদার দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, শশীভূষণ চৌধুরী সিভিল রেভিলিয়ন ইন দ্য ইন্ডিয়া মিউটিনিস। এই ধরনের গ্রন্থগুলো আমাদের একটু জানতে হবে। এবং জন কের লেখা হিস্ট্রি অফ দ্য সিপাই ওয়ার, এই গ্রন্থগুলো কিন্তু যথেষ্টভাবে কিন্তু আমাদের এক একটা দলিল হিসাবে কাজ করছে সেই সময়কার বিদ্রোহের সম্পূর্ণ একটা যে নকশা, কীভাবে বিদ্রোহটা হয়েছে, তার আফটারমেথ, তার কি হয়েছে, ঘটনা কি হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং একইভাবে আমরা দেখছি সেই সময়কালে বেশ কিছু পত্রপত্রিকা রয়েছে, যে পত্রপত্রিকাগুলো কিন্তু যে যে এই যে বিদ্রোহটা হচ্ছে সেই বিদ্রোহের সম্পর্কে বিভিন্ন লেখালেখি কিন্তু প্রকাশ করা হয়েছে, যে সেই সময়কার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। যেমন একইভাবে সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্তের লেখা, বা তিনি সম্পাদনা করছেন, সংবাদ ভাস্কর গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং উত্তরপাড়া পাক্ষিক বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়। এবার আমরা যদি লক্ষ্মীবাঈ সম্পর্কে দেখি বা লক্ষ্মীবাঈ সম্পর্কে দেখি, তাহলে দেখব যে ওনার নাম ছিল, প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা, এবং বিবাহ হয়েছিল মহারাজ গঙ্গাধর রায়ের সঙ্গে। তাদের এক পুত্রও ছিল, কিন্তু সেই পুত্র 4 মাসের বয়সে তার মৃত্যু হলে শেষ পর্যন্ত আনন্দ রাও নামক তারই এক আত্মীয়ের পুত্রকে তিনি গ্রহণ করছেন এবং দত্তক পুত্র তৈরি করছেন। কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি যে লর্ড ডালহৌসি তিনি সত্যবিলোপ নীতির ঘোষণা দিয়েছেন, এবং যার ভিত্তিতে কোনো রকম দত্তক পুত্রকে গ্রহণ করা যাবে না, যার জন্য প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছিল। এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে 1858 সালের জুন মাসের 18 তারিখে গোয়ালিয়রের কাছে ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যু হচ্ছে। কিন্তু আমরা একইভাবে যেমন দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্রকে দেখেছি নানা সাহেব, যার প্রকৃত নাম ছিল গোবিন্দ ধুন্দুপন্ত, এবং অপরদিকে তারই আর এক সহযোগী তাতিয়া তপি,
তার প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টুপি। শেষ পর্যন্ত নানা সাহেব তিনি নেপালে পলায়ন করছেন এবং অপরদিকে বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি যখন উইলিয়াম হাডসনের দ্বারা বন্দী হলেন তাকে নির্বাসন করে দেওয়া হলো রেঙ্গুনে এবং শেষ পর্যন্ত রেঙ্গুনে তার মৃত্যু হয় 1862 সালে। একমাত্র মুঘল সম্রাট যার সমাধিস্থ আমাদের দেশের বাইরে রয়েছে তিনি, তাহলে বার্মার আমরা দেখছি যে তিনি মায়ানমারের রেঙ্গুনে তাকে কিন্তু নির্বাসন কিন্তু দেওয়া হলো এবং সেখানেই কিন্তু তার সমাধিস্থ কিন্তু করা হয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত যেভাবে তারা একজন সম্রাট ছিলেন সেই সম্রাটের মান মর্যাদা বা সম্মানটুকু তারা কিন্তু পাননি। এবং একইভাবে আমরা দেখছি যে সমকালীন যে শিক্ষিত বাঙালি সমাজ রয়েছে যারা কিন্তু কোনোভাবেই বিদ্রোহটাকে সমর্থন করছে না এবং বিদ্রোহকে সমর্থন না করার কারণ বিভিন্ন হতে পারে। কারণ বিষয় হচ্ছে যে তারা সাধারণত চাকরির সঙ্গে যুক্ত ছিলেন বা তারা কিন্তু ইংরেজদেরকে কোনোভাবেই কিন্তু কোনো রকমভাবে কিন্তু বিরোধিতা করার চেষ্টা করছেন না, তারা সম্পূর্ণভাবে ইংরেজদের সঙ্গে একটা তোষণ নীতিতে চলছিলেন। যার জন্য আমরা দেখছি হতে পারে তারা ভাবছিলেন যে যদি ভারতে আবার যদি রাজা রানী ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আবার আমরা হয়তো সেই মধ্যযুগে ফিরতে পারি, বা যদি এরকম হয় যে বাই চান্স যদি আমরা সমর্থন করলাম আর ব্রিটিশরা আবার জয়লাভ করলো তাহলে সেক্ষেত্রে আমরা যে চাকরির সঙ্গে যুক্ত রয়েছি সেক্ষেত্রে আমরা সেই চাকরির থেকে বরখাস্ত হতে পারি। বা শেষ পর্যন্ত যারা বিদ্রোহ করছিল তারা নিজস্ব স্বার্থের জন্য বিদ্রোহ করছিল, অর্থাৎ এই বিদ্রোহটা কোনোভাবেই কিন্তু কোনো জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত নেই বা কোনো রকম সম্পূর্ণ ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে কিন্তু খুব একটা প্রভাব কিন্তু পড়েনি। কিন্তু আমরা দেখছি একইভাবেই শেষ পর্যন্ত 1858 সালের নভেম্বরের 1 তারিখে যে মহারানীর ঘোষণাপত্র দেওয়া হলো এবং সেই ঘোষণাপত্রে যে খসড়া তৈরি করা হয়েছিল সেখানে বিভিন্ন রকম কথা বলা হলো যে আমরা আর কোনো রকম যুদ্ধ করব না বা সাম্রাজ্য বিস্তার ঘটাবো না, এরকম বিভিন্ন কথা সেখানে বলা হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখছি এই খসড়া যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী লর্ড ডার্বি, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবং এটাকে কিন্তু যিনি পাঠ করলেন এলাহাবাদ দরবার করা হলো এবং সেখানে পাঠ করলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং, যিনি ভারতের প্রথম ভাইসরয় বলা হচ্ছে এবং শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পরাধীন ভারতের। এবং আমরা দেখছি যে একইভাবেই কিন্তু যে তিনি প্রথম ভাইসরয় এবং এটাকে বাংলা ভাষায় যিনি পাঠ করেছেন তিনি ছিলেন শ্যামাচরণ সরকার। কিন্তু আমরা দেখছি যে রানীকে ভারত সম্রাজ্ঞীর উপাধি দেওয়া হয়েছিল 77 সালে 1877 এবং 76 সালে রয়্যাল টাইটেল অ্যাক্টের ভিত্তিতে দেওয়া হয়েছিল এবং তাকে কাইজেরি হিন্দ এই উপাধি কিন্তু দেওয়া হয়। এই যে বিদ্রোহ যেটা শুরু হয়েছিল 57 সালে যে বিভিন্নভাবে উত্থান পতনের মধ্য দিয়ে, প্রথমে 26শে ফেব্রুয়ারি, তারপর মার্চের 29 তারিখ, তারপর 10 মে, 11 মে, ধীরে ধীরে 1859-এর 8 জুলাই এই বিদ্রোহ সরকারিভাবে সমাপ্তি কিন্তু ঘোষণা কিন্তু দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র একটা নকশা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিদ্রোহটা শুরু হলো, তার কোন কোন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিল, কারা কারা কোন কোন নেতারা যুক্ত ছিল, কাদের দ্বারা পরাস্ত তারা হলেন এবং শেষ পর্যন্ত বিদ্রোহের বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন নানা সাহেব হোক বা বিশেষ করে বাহাদুর শাহ জাফর হোক বা কুনওয়ার সিং হোক বা রানী লক্ষ্মীবাই হোক। তাহলে এই হচ্ছে আমাদের আজ বিষয়